আচ্ছা, ঠিক আছে। তো আজকে আমরা যেটা করবো সেটা হচ্ছে ওয়েস্টার্ন ফিলোসফি লাইবনিজ। এখান থেকে অনেক অনেক কোশ্চেন আসে। সো তোমাদের কারোর কাছে যদি ওয়াই মেসেজ বইটা থাকে একটু খুলে রাখতে পারো তোমরা, যদি থাকে নাহলে আমি নিয়ে দেবো ওটা, নাহলে নোটসটা দেখো তাহলেই হবে। Gottfried Wilhelm Leibniz. After Aristotle, no man could be styled as an encyclopedic genius. আফটার অ্যারিস্টটল, এইটা নিয়ে তোমাদের কোশ্চেন আসে যে আফটার অ্যারিস্টটল কাকে এনসাইক্লোপিডিক জিনিয়াস বলা হয়। তিনি কিন্তু লাইবনিজ, ঠিক আছে, লাইবনিজকে কিন্তু এনসাইক্লোপিডিক জিনিয়াস বলা হয়। কেন বলা হয় আমি এটা আসি। লাইবনিজের জন্ম কবে হয়েছিল? 1 জুলাই 1646 সালে এবং তার মৃত্যু হয়েছিল 1716 সালের 14ই নভেম্বর। তার কিন্তু মৃত্যু হয়। এবং অ্যারিস্টটলের পর যিনি বহু প্রতিভার অধিকারী এবং বহু বিষয়ের ওপর তিনি কিন্তু এই লাইবনিজ কিন্তু দক্ষতা অর্জন করেছিলেন। একদিক থেকে তিনি যেমন বিভিন্ন সাহিত্যের ওপরে, যেমন জার্মান ল্যাঙ্গুয়েজ, ল্যাটিন ল্যাঙ্গুয়েজ, একদিক থেকে তিনি একদিন ফিলোসফার, দার্শনিকও ছিলেন এবং আইন নিয়েও কিন্তু তিনি পড়াশোনা করেছিলেন। We are staggered by his wide reading of the ancients and moderns. সেই সমাজে কিন্তু ফান্ডামেন্টাল ইস্যু সেইটা নিয়েও কিন্তু তিনি কাজ করে গেছিলেন এবং তিনি কিন্তু একদিক থেকে রাজনীতিবিদও ছিলেন। এই জন্য এত বহুমুখী প্রতিভার অধিকারী তিনি ছিলেন লাইবনিজ, এই জন্য কিন্তু তাকে এনসাইক্লোপিডিক জিনিয়াস বলা হয়েছিল। এবং লাইবনিজ কিন্তু দেকার্তের মতো একটা ইম্পালসিভ স্পিরিট ছিল, যে একটা আমি সত্যের অনুসন্ধান করব। আমরা যখন দেকার্ত নিয়ে পড়েছিলাম আমরা কিন্তু এটা জেনেছিলাম যে দেকার্ত কি করতে চেয়েছিলেন, সত্যের একটা অনুসন্ধান করতে চেয়েছিলেন। এবং দেকার্ত কিন্তু ফিলোসফিকে ম্যাথামেটিক্সের ফাউন্ডেশনের উপর কিন্তু দাঁড় করাতে চেয়েছিলেন। তিনি এই জগৎ নিয়ে আলোচনা করার সাথে সাথে এই জগতের বাইরে কি হচ্ছে সেটা নিয়েও কিন্তু তিনি আলোচনা করেছেন। So in a literal sense, he made the whole world. He studied and enriched everything he touched. পুরো জগৎটাই ছিল কিন্তু তার পড়াশোনার বিষয়বস্তু। এক মিনিট, যেটা বলছিলাম, তার কিন্তু পুরো জগৎটাই ছিল পড়াশোনাকে নিয়ে। He was really a man of universal attainments and the genius. He was a courtier, মানে লাইবনিজ কিন্তু একজন রাজ দরবারিও ছিলেন and appreciated the value of reconciling differences. বিভিন্ন জনের মতবাদের মধ্যে যে একটা ডিফারেন্সেস রয়েছে, আমার সাথে তোমার মত, সকলের মতের সাথে কিন্তু কিছু না কিছু পার্থক্য রয়েছে। লাইবনিজও কিন্তু বিভিন্ন যে দার্শনিক ছিলেন তাদের মতবাদের মধ্যে একটা ডিফারেন্সেস খুঁজেছিলেন এবং পরবর্তীকালে তিনি বুঝেছিলেন যে এইগুলোকে একটা জায়গায় যদি রিকনসাইল, সমন্বয় করা যায়, একটা জায়গায় আনার চেষ্টা করা যায়। And his philosophy has been called a philosophy of the compromise. আমার দর্শনকে যদি জানতে হয় তাহলে, এক মিনিট দাঁড়াও তো, কে জয়েন করার চেষ্টা করছে। হ্যাঁ, যেটা বলছিলাম, তিনি কিন্তু যারা দার্শনিক ছিলেন তাদের বহুজন দার্শনিকের মতবাদকে একটা জায়গায় রিকনসাইল করার চেষ্টা করেছিলেন। and তার দর্শন, his philosophy has been called a philosophy of compromise. আমার দর্শনকে, তিনি বলেছিলেন যে আমার দর্শনকে যদি জানতে হয় তাহলে one should we go back to Democritus, Plato and Aristotle.
লাইবনিজ কিন্তু সবার মতকে জেনে এসে নিজের মতকে জানো, মানে কারণ তিনি একটা বুঝেছিলেন যে কারণ আমি যদি সবার মতকে, লাইবনিজ বলেছিলেন আমি যদি এই ডেমোক্রিটাস, প্লেটো, অ্যারিস্টটল এদের সবার মতকে যদি রিকনসাইল করার চেষ্টা করি, সেইটাকে কি বলা হবে? ফিলসফি অফ কম্প্রোমাইজ। সেটাকে কিন্তু বলা হবে ফিলসফি অফ কম্প্রোমাইজ। এবং লাইবনিজ বলেছিলেন যে আমি স্পিনোজার দর্শনের দ্বারা গভীরভাবে প্রভাবিত হয়েছি। এবং লাইবনিজকে কিন্তু একজন ইক্লেকটিক ফিলোসফার বলা হয়। এটা কিন্তু একটু লিখে রাখো, কি বলা হয়? ইক্লেকটিক ফিলোসফার, ECLECTIC, ইক্লেকটিক ফিলোসফার কিন্তু লাইবনিজকে বলা হয়। ওকে, কারণ তিনি কিন্তু নিজের মত নয় সবার মতটাকে এনে প্লেটো, অ্যারিস্টটল, ডেমোক্রিটাস এদের সবার মতটাকে এনে রিকনসাইল করার চেষ্টা করেছিলেন এবং তাদের মতকে দিয়ে কিন্তু নিজের মতটা ব্যক্ত করেছিলেন। ঠিক আছে, এই জন্য কিন্তু তাকে বলা হয় এক্লেকটিক ফিলোসফার। ওকে, and এমপিডোক্লিস, তোমাদের এটা নেই, এমপিডোক্লিস এন্ড গর্জিয়াস হলেন কিন্তু এক্লেকটিক ফিলোসফার, এরা দুজন। না সরি, তোমাদের কিন্তু এটা আছে, এমপিডোক্লিস এন্ড গর্জিয়াস, সরি আমার এটা হচ্ছে না, এমপিডোক্লিস এন্ড দ্য গর্জিয়াস, এরা দুইজন কিন্তু হলো হচ্ছে এক্লেকটিক ফিলোসফার। এবং যারা কিন্তু পূর্ববর্তী দার্শনিকদের মত নিয়ে আরো নিজের বক্তব্যগুলোকে নিয়ে একটা রিকনসাইল করার চেষ্টা করেছিল, তাই জন্য কিন্তু তাদের বলা হয় এক্লেকটিক ফিলোসফার, ECLECTIC। খুব ফটোমটো নাম, খুব কিন্তু বুঝে তোমাদের এগুলোকে পড়তে হবে। এক্লেকটিক ফিলোসফার, খুব মানে এক্লেকটিক ফিলোসফার তাদের বলা হয় যারা অনেকজন দার্শনিকের মত নিয়ে সেই মতগুলোকে সমন্বিত করার চেষ্টা করে। ঠিক আছে, তাদেরকে কিন্তু বলা হয় এক্লেকটিক ফিলোসফার। গেল, এরপরে যেটা আসবে দেখো যেটা দিয়েছে আমি সেটাই বললাম। To understand me, he says one should go back to Democritus, Plato, Aristotle. To this we can add that to fully evaluate him, one should view him as a forerunner of Kant, imitate the contrasting claims of the Descartes law and also of Frege, Russell, Carnap, other contemporary mathematicians. লাইবনিজ কিন্তু এই সবার মতকে একটা রিকনসাইল করার চেষ্টা করেছিলেন। এবং লাইবনিজ 1646 সালে কিন্তু জন্মগ্রহণ করেছিলেন। লাইবনিজের বাবা ছিলেন কিন্তু একজন প্রফেসর। তিনি কিন্তু লিপজিগ একটা ইউনিভার্সিটিতে তিনি কিন্তু পড়াশোনা করেছিলেন এবং সেখানে তিনি কিন্তু অধ্যাপক পদে তাকে নিযুক্ত করা হয় এবং তিনি কিন্তু লতে পিএইচডিও করেছিলেন। এবং লাইবনিজ কিন্তু অঙ্ককে কখনো ভুলে যাননি, তিনি তার দর্শনকে কিন্তু কখনো মানে তিনি কিন্তু দর্শন নিয়ে অনেক চর্চা করতো লাইবনিজ। এবং 1716 সালে কিন্তু এনসাইক্লোপিডিক মানুষটি মানে তিনি কিন্তু মারা গেল, মানে 1716 সালে তিনি কিন্তু মারা গেলেন 14ই নভেম্বর। এবং তার যে শোকযাত্রা ছিল সেই শোকযাত্রায় অংশগ্রহণ করার মতো কিন্তু একটা ব্যক্তিকে পাওয়া যায়নি, একটা মানুষও ছিলেন না। এবং লাইবনিজ কিন্তু কোনো গ্রন্থ, সবকটা তার গ্রন্থ কিন্তু আনফিনিশ ছিল, কোনোটাকে কিন্তু একদম মানে সেটা কিন্তু আনফিনিশ ছিল, একটাকেও মানে মানে তার মৃত্যুর পরে কিন্তু সেগুলো হয়েছে। ঠিক আছে, এবং 1684 সালে কিন্তু হি রোট ইন দ্য ডিফেন্স অফ দ্য অন্টোলজিক্যাল প্রুফ অফ গড। এন্ড 1694 সালে তিনি কি কি গ্রন্থগুলো লিখেছিলেন সেটা একটু বলে দিই তোমাদের, কারণ ওইগুলো দিয়ে তোমাদের কোনো কোশ্চেন আসে। ফার্স্ট দেখো মনাডোলজি, এটা একটু লিখে নাও। Monadology, Principles of Natures and Grace, Discourse on Metaphysics, New Ages Concerning Human Understanding, Ages in Theodicy। সবকটাই তার মৃত্যুর পরবর্তীকালে আনফিনিশড অবস্থায় ছিল, তার মৃত্যুর পরবর্তীকালে কিন্তু এগুলো প্রকাশিত হয়েছিল, সবকটা কিন্তু আনফিনিশড অবস্থায় ছিল। এইগুলো দিয়ে কিন্তু তোমাদের কোশ্চেন আসে। আরেকটা লিখে নাও, এটা গুগল থেকে আমি সার্চ করে বলছি, লেটার্স অ্যান্ড কোরেসপন্ডেন্স। এইগুলোর সাথে আরেকটা আছে লেটার্স, আমার নোটসে অ্যাড করা হয়নি এটা,
letters and correspondence. CORRESPONDENCE, letters, LETTERS লেখা হয়েছে letters and correspondence. And monadology, principles of nature and grace, discourse on metaphysics, new ages concerning human understanding. সালগুলো পড়তে হবে না, অনলি কোন কোন গ্রন্থগুলো লিখেছে সেইগুলো দিয়ে কিন্তু তোমাদের কোশ্চেন দেয়, সালগুলো দেখতে হবে। এবার আমরা আসবো হচ্ছে লাইবনিজ অন দা ইনেট আইডিয়াস। লাইবনিজের মতে সহজাত ধারণা বলতে কি বুঝিয়েছিল? According to the rationalist philosopher Descartes, some ideas are the inherent in our mind. ডেকার্ট কি বলেছিল? ডেকার্টের মতে কিন্তু কিছু কিছু ধারণা হয় সহজাত। অনেকবার কোশ্চেন দেয়, মানে কিছু কিছু ধারণা হয় সহজাত, এটা কে দিয়েছে? Some ideas are innate, এটা কিন্তু ডেকার্ট বলেছিলেন। লিখে নাও, কিছু কিছু ধারণা হয় সহজাত, এটা কিন্তু ডেকার্ট বলেছিলেন। এবং লকের মতে লক বলেছিলেন যে কোনো ধারণা নয় সহজাত। নো আইডিয়াস আর ইনেট, কোনো ধারণা নয় সহজাত। আমি এখন লক পড়াচ্ছি না, শুধু বলে রাখছি, কারণ লাইবনিজ পড়ানোর জন্য তোমাকে এইটুকুনি জানতে হবে এখন। এবং লাইবনিজের মতে কিন্তু সব ধারণাই, অল আইডিয়াস আর ইনেট, এটা কিন্তু লাইবনিজ বলেছিলেন। অল আইডিয়াস আর ইনেট, এটা কিন্তু লাইবনিজ বলেছিলেন। দার্শনিক ডেকার্ট কিন্তু বলেছিলেন যে কিছু কিছু ধারণা আমাদের মনে কিন্তু থাকে, আর কিছু ধারণা বাইরে থেকে আমাদের মনে আসে। এবং মানুষের মনে কিছু অন্তর্নিহিত ধারণাগুলোকে তিনি কিন্তু সহজাত ধারণা বা ইনেট আইডিয়াস বলেছেন। এগুলো কিন্তু আমাদের পূর্বত সিদ্ধ বা অভিজ্ঞতার পূর্বে রয়েছে, সেইগুলোকে কিন্তু তিনি ইনেট আইডিয়াস বলেছে। আমাদের যে সেন্স অর্গান রয়েছে, এই সেন্স অর্গান, ইন্দ্রিয়ানুভব, এই চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক, এই পঞ্চ ইন্দ্রিয়ের দ্বারা কিন্তু এইগুলোর উৎপত্তি হয় না। এইগুলো কিন্তু, এই সহজাত ধারণা বা ইনেট আইডিয়াস কিন্তু পূর্বত সিদ্ধ বা অভিজ্ঞতা পূর্ব। ঠিক আছে? আর লক তো বলেছিলেন যে কোনো ধারণা নয় সহজাত, এটা কিন্তু লক বলেছিলেন। এবং লাইবনিজ কিন্তু তার নিউ এজে কনসার্নিং দ্য হিউম্যান আন্ডারস্ট্যান্ডিং কোন বইতে বলেছিলেন? এটা লিখে রাখো। লাইবনিজ কিন্তু তার নিউ এজে কনসার্নিং দ্য হিউম্যান আন্ডারস্ট্যান্ডিং এই বুকটার মধ্যে বলেছিলেন যে অল আইডিয়াস আর ইনেট, সব ধারণা হয় সহজাত। লেখা গেছে, এই জিনিসটা লেখা গেছে, যেটা বললাম যে কোন বুকে লিখেছিলেন, কোন বুকে এটা তিনি বলেছিলেন যে অল আইডিয়াস আর ইনেট। লেখা গেছে এটা সবার? তারপরে যেটা বলছি সেটা হচ্ছে the empiricist block. The empiricist block criticized Descartes and argued that there is no such thing as innate ideas. লক কিন্তু একটা ক্রিটিসাইজ করলেন, অভিজ্ঞতাবাদী লক কিন্তু ডেকার্টের সমালোচনা করে বললেন যে সহজাত বা অন্তর্ধারণা এইগুলো বলে কিছু হয় না, সব ধারণাই কিন্তু বহিরাগত সংবেদনের ফলে উৎপন্ন হয়। তার মতে, লকের মতে কিন্তু জন্মের সময় তিনি বললেন যে আমাদের মন থাকে একটা সাদা অলিখিত কাগজের মতো, এবং বহির্বস্তু আমাদের মনের ওপর ক্রিয়া করলে কিন্তু একটা ইন্দ্রিয় অনুভব হয়, তার থেকে কিন্তু যাবতীয় ধারণার উৎপত্তি হয়। এই লকের মতে কিন্তু সব ধারণাই অভিজ্ঞতার উপর নির্ভর করে, কিন্তু লাইবনিজ বললেন এটা হতে পারে না। লাইবনিজ বললেন যে সবকিছুই আসে কিসের থেকে? আমাদের সহজাত প্রবৃত্তির থেকে।
সবকিছু আসে কিন্তু আমাদের এই সহজাত প্রবৃত্তির থেকে, এবং লাইবনিজের দ্রব্য তত্ত্ব অনুসারে কিন্তু জগতের মূল উৎস হলো হচ্ছে অসংখ্য আধ্যাত্মিক দ্রব্য বা চিৎ পরমাণু। এবং লাইবনিজ কিন্তু যাদের মনাড, লাইবনিজের এই মনাড তত্ত্বই কিন্তু লাইবনিজের দ্রব্য তত্ত্বের সাথে সম্মিলিত। লাইবনিজ যাদের মনাড বলেছে, প্রত্যেকটা চিৎ পরমাণু বা মনাড কিন্তু স্বনির্ভর, স্বয়ং সক্রিয়, স্বয়ং সম্পূর্ণ এবং উইন্ডোলেস, গবাক্ষহীন, সেলফ অ্যাক্টিভ, কারোর উপর নির্ভরশীল নয়। এবং লাইবনিজের মতে কিন্তু একটা দৃষ্টিভঙ্গি থেকে আমাদের সব ধারণাগুলো কিন্তু সহজাত হতে হবে, সব ধারণা। এবং মনাড বা চিৎ পরমাণুগুলো কিন্তু উইন্ডোলেস, গবাক্ষবিহীন হওয়ায় কোনো যে বহির্বস্তুগুলো রয়েছে সেই বহির্বস্তু কিন্তু আমাদের মনে প্রভাব বিস্তার করতে পারে না। সেই জন্যই তিনি বললেন যে সহজাত ধারণা সম্পর্কে, এই সহজাত ধারণাগুলো কিন্তু আমাদের একদম জন্মের পরেই এটা থাকে। ঠিক আছে, অল আইডিয়াস, আমাদের যত রকমের ধারণা পাই সবকটা কিন্তু ইনেট। ঠিক আছে, তিনি কিন্তু লকের মতকে খণ্ডন করলেন। বলো এইটুকুনি লকের বলছি লাইবনিজের সহজাত ধারণা নিয়ে এইটুকুনি কনসেপ্ট ক্লিয়ার হয়েছে নাকি? তারপরে আমি আরেকটা জায়গায় আসবো। বলো সবার ক্লিয়ার হয়েছে এইটুকুনি? ডলি বাদে অন্যদের? আচ্ছা, এরপরে আমরা আসবো হচ্ছে লাইবনিজের অধিবিদ্যাকে কিন্তু বলা হয় প্লুরালিস্টিক মেটাফিজিক্যাল আইডিয়ালিজম। একটু লিখে রাখো, লাইবনিজের যে মেটাফিজিক্যাল তত্ত্ব বা অধিবিদ্যাগত তত্ত্ব সেটাকে কিন্তু বলা হয় হচ্ছে প্লুরালিস্টিক মেটাফিজিক্যাল আইডিয়ালিজম। এবং লাইবনিজের দর্শনে কিন্তু বহুত্ববাদ, প্লুরালিজম স্বীকৃত, প্লুরালিজম। তিনি বলেছিলেন যে জগতের যে মূল সত্তা বা জগতে যে দ্রব্য রয়েছে, ডেকার্ট কটা দ্রব্য স্বীকার করেছিলেন? ডেকার্ট কিন্তু তিনটে দ্রব্য স্বীকার করেছিলেন, কিন্তু লাইবনিজের মতে কিন্তু দ্রব্য অনেক, প্লুরাল। ঠিক আছে, এবং এই অসংখ্য দ্রব্য থেকে কিন্তু আমাদের এই বাহ্য জগতের সবকিছুর কিন্তু এই দ্রব্যগুলো থেকে সৃষ্টি হয়েছে। ঠিক আছে, এবং লাইবনিজ কিন্তু ভাববাদী ছিলেন, আইডিয়ালিস্টিক ফিলোসফার। ঠিক আছে, এবং লাইবনিজের অধিবিদ্যার মূল আলোচ্য বিষয় হলো হচ্ছে দ্রব্য বা দ্রব্য তত্ত্ব। এবং দর্শনের জগতে এই দ্রব্যের আলোচনা কিন্তু বলা যায় অতি প্রাচীন, এবং বলা যায় যে দর্শনের সূচনা পর্ব থেকে কিন্তু দ্রব্যের আলোচনা একটা কেন্দ্রীয় স্থান অধিকার করে রয়েছে। আমরা জানি যে প্লেটো, অ্যারিস্টটল, সকলেই দর্শনে, স্পিনোজা একটা মাত্র দ্রব্য স্বীকার করেছিল। কেউ বলতে পারবে? আমি তো স্পিনোজা পড়িয়েছিলাম, স্পিনোজার দর্শনে একটা মাত্র দ্রব্য স্বীকার করা হয়েছিল, সেটা কি? কে বলতে পারবে এখানে? দেখি মনে আছে নাকি তোমাদের? একদম, স্পিনোজার দর্শনে কিন্তু একটা মাত্র দ্রব্য স্বীকার করা হয়েছিল, সেটা কিন্তু গড। কিন্তু লাইবনিজ কিন্তু অসংখ্য দ্রব্যের কিন্তু উল্লেখ করেছেন। এবং লাইবনিজের মতে কিন্তু এই জগতের মূলে হলো কিন্তু অসংখ্য চিৎ পরমাণু বা মনাড। তবে সেই সব পরমাণু কিন্তু বিস্তার যুক্ত জড় পরমাণু নয়, সেগুলো কিন্তু বিস্তার নেই। ঠিক আছে, সেগুলো কিন্তু চেতন পরমাণু, কিন্তু তার মধ্যে কোনো বিস্তার নেই। এইটা দিয়ে তোমাদের কিন্তু কোশ্চেন আসে, তারা কিন্তু তাদের মধ্যে কোনো এক্সটেনশন নেই, তারা কিন্তু কনসাসনেস। এই পরমাণুগুলো, আমার টাইপিং হয়ে যাচ্ছে, একটা দাঁড়াও তো। হ্যাঁ, যেটা বলছিলাম যে লাইবনিজের মতে কিন্তু যেটা পরমাণু, মনাড তত্ত্ব, যেই অসংখ্য পরমাণু দ্রব্যের কথা বলেছিলেন, এবং এই দ্রব্যগুলো কিন্তু অসংখ্য, এই দ্রব্যই কিন্তু মনাড।
মনাড তত্ত্ব, লাইবনিজের দর্শনে কিন্তু সব থেকে যেটা গুরুত্বপূর্ণ এই মনাড তত্ত্ব, যেখান থেকে তোমাদের প্রচুর প্রচুর মনাড তত্ত্ব থেকে কোশ্চেন আসে। এবং এই মনাড গুলো কিন্তু অসংখ্য পরমাণু, এবং সেইগুলো কি, সেই পরমাণু কিন্তু বিস্তারযুক্ত জড় পরমাণু নয়, সেইগুলো কিন্তু চেতন পরমাণু। কি বললাম? সেইগুলোর মধ্যে চেতন রয়েছে কিন্তু বিস্তার নেই, এক্সটেনশন নেই। এই কোশ্চেনটা কিন্তু বারে বারে ঘুরে ফিরে করে, তাই জন্য কিন্তু এটা একটু লিখে নেবে। যেগুলো একটা খাতা পেন নিয়ে বসবে, যেগুলো খুব ইম্পর্টেন্ট আমি একটু লিখিয়ে দেবো, ঠিক আছে? এবার আমি আসবো হচ্ছে লাইবনিজের দ্রব্য তত্ত্ব। লাইবনিজের দ্রব্য তত্ত্ব বা থিওরি অফ সাবস্টেন্স বা মনাডোলজি। খাতায় লেখো থিওরি অফ সাবস্টেন্স অর মনাডোলজি। ডেকার্ট এবং স্পিনোজার মতো কিন্তু লাইবনিজও কিন্তু দ্রব্যের ধারণার উপর নির্ভরশীল ছিল, এবং তার মতে কিন্তু দ্রব্য কিন্তু অসংখ্য। লাইবনিজের মতে কিন্তু দ্রব্য অসংখ্য, এবং দ্রব্যের কিন্তু যে অসংখ্য মনাড, সেই মনাডের কিন্তু সেগুলোর বিস্তার নেই, সেগুলো কিন্তু চিত অণু। লাইবনিজ কিন্তু ডেকার্টের দ্রব্যের ধারণা এবং ডেকার্ট যে দ্রব্যের কথা বলেছিলেন সেটা পুরো একদম অপোস্ট করেছেন, বিরোধিতা করেছেন। ডেকার্ট এবং স্পিনোজা কি বলেছিলেন? দ্রব্য হচ্ছে সেলফ ডিপেন্ডেন্ট বা দ্রব্য হচ্ছে স্বনির্ভর। এটা কিন্তু ডেকার্ট এবং স্পিনোজা বলেছিলেন, দ্রব্য হচ্ছে স্বনির্ভর। কিন্তু লাইবনিজ কি বললেন? লাইবনিজ কিন্তু বললেন যে এই স্বনির্ভরতা কিন্তু সেলফ ডিপেন্ডেন্ট কিন্তু একমাত্র দ্রব্যের লক্ষণ হতে পারে না। ডেকার্ট এবং স্পিনোজা থেকে কিন্তু লাইবনিজ একদম অপোজিট ছিলেন, ভালোভাবে বুঝবে এই জায়গাটা। তিনি কিন্তু বললেন যে না, দ্রব্য একমাত্র স্বনির্ভর হতে পারে না, স্বনির্ভরতা কিন্তু দ্রব্যের একমাত্র লক্ষণ হলে স্পিনোজাকে কিন্তু অনুসরণ করে তাকে কিন্তু অপরিণামী দ্রব্য স্বীকার করতে হয়। সেক্ষেত্রে কিন্তু বহুত্বের জগতের ব্যাখ্যা করা যাবে না, সেই একটা মাত্র দ্রব্যকে ঘুরে ফিরে স্বীকার করতে হবে, সেটা হচ্ছে ঈশ্বর, যেটা স্পিনোজা বলেছিলেন। কিন্তু লাইবনিজ তো বললেন যে অসংখ্য দ্রব্যকে স্বীকার করতে হবে। তিনি বললেন যে লাইবনিজের মতে কিন্তু কেবল স্বনির্ভরতা দ্রব্যের বৈশিষ্ট্য না, দ্রব্য হতে গেলে তার মধ্যে কিন্তু একটা সেলফ অ্যাক্টিভিটি, স্বয়ংক্রিয়তাও কিন্তু থাকতে হবে। একটা সেলফ অ্যাক্টিভিটি থাকতে হবে দ্রব্যের মধ্যে, যেটা অন্যের ওপর নির্ভর না করে, যেটা ক্রিয়া করবে, কারোর ওপর নির্ভর করবে না, এবং যেটা একটা ক্রিয়াও করবে। তিনি জুড়ে দিলেন আরেকটা বৈশিষ্ট্য দ্রব্যের, যেটা অন্যের ওপর নির্ভর করবে না, আবার সেটা ক্রিয়াও করবে, সেটাই একমাত্র দ্রব্য। তাহলে দ্রব্য হতে গেলে লাইবনিজ কি বলছেন যে দ্রব্য হতে গেলে সেটা হতে হবে যেটা হচ্ছে স্বনির্ভর, এবং যেটা হচ্ছে যার মধ্যে একটা সেলফ অ্যাক্টিভিটি রয়েছে বা ক্রিয়া করতে পারে যেটা। এইটা কিন্তু ডেকার্ট স্পিনোজা কেউ বলেনি। ডেকার্ট স্পিনোজা একটা কথাই বলেছে যে দ্রব্য হলো শুধুমাত্র স্বনির্ভর, সেলফ ডিপেন্ডেন্ট। এবার যদি তোমাদের কোশ্চেন দেয় যে কে বলেছেন যে সেলফ অ্যাক্টিভিটি অ্যান্ড সেলফ ডিপেন্ডেন্সি উইথ সেলফ অ্যাক্টিভিটি, এটা কিন্তু বলেছে লাইবনিজ। তাহলে দ্রব্য হলো তাই যেটা স্বনির্ভর এবং মানে একটা ক্রিয়া করতে পারে, এবং যেটা কিন্তু অন্য নিরপেক্ষভাবে ক্রিয়া করতে পারে, নিজেই নিজে ক্রিয়া করতে হবে, কারোর ওপর ডিপেন্ডেন্ট করে ক্রিয়া করবে না, নিজেই ক্রিয়া করবে, কারোর ওপর অন্য নিরপেক্ষভাবে ক্রিয়া করতে পারে। এবং দ্রব্য হলো তাই যা তার
নিজের শক্তির জন্য, নিজের মধ্যে একটা শক্তি রয়েছে, দ্রব্যগুলোর মধ্যে একটা শক্তি রয়েছে, যার জন্য সেই শক্তির জন্য সেই জিনিসটা কিন্তু ক্রিয়া করতে পারবে। বলো, এইটুকুনি লাইবনিজের দ্রব্য সম্পর্কে বোঝা গেছে না? কারণ এখানে কিন্তু অনেকগুলো কোশ্চেন আসতে পারে এই জায়গাটা থেকে। বোঝা গেছে সবার? তার মধ্যে একটা শক্তি থাকবে, ঠিক আছে? অসংখ্য যে দ্রব্যগুলো রয়েছে, লাইবনিজ তো অসংখ্য দ্রব্য স্বীকার করছেন, এবং এই অসংখ্য দ্রব্যগুলো কিন্তু মনাড। এই মনাড গুলোর মধ্যে একটা শক্তি রয়েছে, এবং এই শক্তিগুলো ফলে কিন্তু তারা মানে একে একে নিজে নিজে ক্রিয়া করতে পারবে, ঠিক আছে? শুধুমাত্র ওই স্বনির্ভর হলে একটা মাত্র দ্রব্য বলা যাবে না। দ্রব্য বলতে শুধুমাত্র স্বনির্ভরতা নয়, বরং একটা সেলফ অ্যাক্টিভিটি বা তার মধ্যে একটা ক্রিয়া করতে হবে, মানে ক্রিয়া করার একটা সামর্থ্য থাকতে হবে, তার মধ্যে একটা শক্তি থাকতে হবে ক্রিয়া করার, তাহলেই সেটাকে দ্রব্য বলা যাবে। এটা কিন্তু লাইবনিজ আনলেন, ঠিক আছে? এরপরে আমরা আসবো হচ্ছে লাইবনিজের যেই মনাড তত্ত্ব। এটা আমরা পরে আসছি, ট্রুথ অফ রিজন, ট্রুথ অফ ফ্যাক্ট এটা পরে বুঝবে। আগে আমরা আসবো হচ্ছে ডক্ট্রিনস অফ মনাডস। মনাডস গুলো কেমন? লাইবনিজ কিন্তু যেই গ্রিক পরমাণুবাদী ছিলেন, যে ডেমোক্রিটাস এপিকিউরাস, এরা কি কারা ছিলেন? এরা কিন্তু পরমাণুবাদী ছিলেন। লাইবনিজ কিন্তু তার দর্শনে এই পরমাণুবাদীদের কিন্তু মানে বর্জন করলেন, এবং এই পরমাণুবাদীকে কিছুটা অংশে এমনি গ্রহণ করেছিলেন, আবার কিছুটা অংশে বর্জন করেছিলেন, মানে তাদের যেগুলো দিয়েছিলেন তারা তাদের মতগুলো, সেই মতগুলোকে কিছুটা গ্রহণ করেছিলেন, আবার কিছুটা বর্জন করেছিলেন। এবং পরমাণুবাদীদের তিনি অনুসরণ করে লাইবনিজ বলেন যে দ্রব্য কোনো অংশ বিশিষ্ট যৌগিক পদার্থ নয়, এবং যৌগিক যে পদার্থগুলো রয়েছে সেগুলো কিন্তু অনিত্য। যৌগিক পদার্থগুলোর কিন্তু উৎপত্তি রয়েছে, বিনাশ রয়েছে, এবং তাদের কিন্তু এই জগতে যে যৌগিক পদার্থগুলো রয়েছে সেগুলোর কিন্তু উৎপত্তি রয়েছে এবং বিনাশও রয়েছে। এবং তিনি বলেছিলেন যে জগতের মৌল উপাদান হলো হচ্ছে মনাদ এবং চিত পরমাণু, এইগুলো কিন্তু অবিভাজ্য, এগুলোকে কিন্তু বিভাজ্য করা যায় না, এবং এগুলো কিন্তু বাস্তব। এবং লাইবনিজের মতে কিন্তু মনাদ, এই মনাদই হচ্ছে কিন্তু জগতের মৌল উপাদান বা পরমাণু, এবং এগুলো কিন্তু চেতন ধর্মী, কনসাসনেস রয়েছে। এই মনাড গুলোর মধ্যে কিন্তু কনসাসনেস রয়েছে, একটু লিখে নাও। মনাদ গুলোর মধ্যে কিন্তু কনসাসনেস রয়েছে, এবং এই মনাদ গুলো কিন্তু অজড়, এবং এগুলো কিন্তু স্পিরিচুয়াল, স্পিরিচুয়াল, অজড়, গবাক্ষহীন মানে উইন্ডোলেস, এবং নিত্য দ্রব্য, যাকে কিন্তু অ্যারিস্টটল উল্লেখিত এনটেলিকির সঙ্গে তুলনা করা যায়। এই মনাড গুলোকে কিসের সঙ্গে তুলনা করা যায়? এটা দিয়ে তোমাদের কোশ্চেন দিতে পারে, একটু লিখে নাও। এই মনাড গুলোকে কিন্তু অ্যারিস্টটল উল্লেখিত এনটেলিকি, আমি বানানটা বলে দিচ্ছি, EN TELECHY, ENTELECHY, এই মনাড গুলোকে কিন্তু এই এনটেলিকির সঙ্গে তুলনা করা যেতে পারে। লেখা গেছে সবার? এনটেলিকি লেখা গেলে আমাকে বলো। সবাই লেখা গেছে এই জায়গাটা?
and there are infinite monarchs, but each them is an real as the single substance of Spinoza. লাইবনিজের মতে কিন্তু ইনফিনাইট নাম্বার মানে অসংখ্য মনাড, and each monad are eternal, monad গুলো কিন্তু নিত্য। লিখে না, monad গুলো কিন্তু নিত্য। and monads are infinite, monads are infinite, monads are eternal, and every monad is real. Every monad is real, and monads can be destroyed only by miracle on the parts of God. এই জায়গাটা বোঝার আছে। monads can be destroyed only by, একটু লিখে নাও, monads can be destroyed only by miracle on the parts of God. এই লাইনটা তুলে তোমাদের কোশ্চেন দেয়, monads can be destroyed only by miracle, MIRACLE, on the parts of God. গডের মিরাকেল দ্বারাই কিন্তু এই মনাড গুলোকে ধ্বংস করা যায়। কি বললাম? গডের মিরাকেল দ্বারাই কিন্তু এই মনাড গুলোকে ধ্বংস করা যায়, এবং এই মনাড গুলো কিন্তু আপেক্ষিক দিক থেকে ইটারনাল, মানে এই মনাড গুলো কিন্তু নিত্য, এবং মনাড গুলো কিন্তু সৃষ্টি ধ্বংসের ঊর্ধ্বে। শুধুমাত্র monads can be destroyed only by miracle on the parts of God. গডের মিরাকেল দ্বারাই কিন্তু এই মনাড গুলোকে ধ্বংস করা যায়, কেননা এই মনাড গুলো কিন্তু সৃষ্টি এবং ধ্বংসের কিন্তু ঊর্ধ্বে অবস্থান করে, এবং মনাডের কিন্তু কোনো রকম কোনো পার্ট থাকে না। লেখো, মনাডের কিন্তু কোনো রকম কোনো পার্ট হয় না, কেননা মনাড গুলো হলো হচ্ছে ইনডিভাইজেবল, অবিভাজ্য। মনাড গুলো তোমাদের এরকম কোশ্চেন আসে, মনাড গুলো কি ডিভাইজেবল? বিভাজ্য না, এটা কিন্তু অবিভাজ্য বা ইনডিভাইজেবল। নো মনাড হ্যাজ any part and therefore is truly indivisible. And monads are self-contained. মনাড কিন্তু তার নিজের অস্তিত্বের জন্য কারোর ওপর নির্ভর করে না। প্রতিটা মনাড কিন্তু তার অস্তিত্বের জন্য বাইরের কোনো মনাডের ওপর নির্ভর করে না। মনাড গুলো কিন্তু স্বয়ং সক্রিয়, কারোর ওপর ডিপেন্ডেন্ট নয় এই মনাড গুলো। And each monad is self-contained and the exclusive of everything else. এই জায়গাটা লেখো, every monad is self-contained and exclusive of the everything else. অসংখ্য মনাড প্রত্যেকেই কিন্তু প্রত্যেকের থেকে আলাদা, এবং মনাডের কিন্তু কোনো ক্যারেক্টারিস্টিক্স গুলো কিন্তু আলাদা আলাদা থাকে। একটা মনাডের ক্যারেক্টার যেমন হবে, একটা মনাডের মধ্যে যেমন বৈশিষ্ট্য থাকবে, অপর আরেকটা মনাডের মধ্যে কিন্তু আবার অন্য আরেকটা বৈশিষ্ট্য থাকবে, কখনো এক থাকে না। ক্যারেক্টারিস্টিক্স গুলো বা বৈশিষ্ট্য গুলো কিন্তু সকল মনাডের মধ্যে কিন্তু ভিন্ন ভিন্ন। এইটা কিন্তু লেখো, মনাড গুলো কিন্তু সকল মনাড গুলো কিন্তু একে অপরের থেকে আলাদা, এবং মনাড গুলো কিন্তু বিং এ রিয়েল ইউনিট, প্রত্যেকটা মনাডের মধ্যে কিন্তু সুপ্ত পোটেনশিয়ালিটি আছে এবং অসংখ্য সম্ভাবনা। যদি এই মনাড গুলোর মধ্যে যদি না থাকতো, এই মনাড গুলো কিন্তু পুঞ্জীভূত হয়ে কোনো সৃষ্টি তত্ত্বকে ব্যাখ্যা করতো না, এবং মনাড গুলোতে কিন্তু অসংখ্য পোটেনশিয়ালিটি রয়েছে, যেটা আমরা অ্যারিস্টটলের দর্শনে পড়েছিলাম। মনাড গুলোতে কিন্তু অসংখ্য পোটেনশিয়ালিটি রয়েছে, এবং মনাড গুলো কিন্তু উইন্ডোলেস, গবাক্ষহীন। এইটা দিয়েও তোমাদের কোশ্চেন আসে, মনাডস কিন্তু উইন্ডোলেস বা
গবাক্ষহীন। একটা মনাড কিন্তু অন্য মনাডের সাথে কোনো সংযোগ থাকে না, কোনো সংযোগ রক্ষা করে না। সংযোগ রক্ষা করার কোনো রকম কোনো জায়গায় তাদের মধ্যে থাকে না একটা মনাডের সাথে অপর মনাডের। and monads have no windows, একটা মনাড থেকে আরেকটা মনাডে কেউ যেতে পারে না, আবার কেউ আসতেও পারে না, ঠিক আছে? এবং অসংখ্য মনাড গুলো কিন্তু নিজের নিজের বৈশিষ্ট্য সম্পূর্ণ হয় এবং স্বয়ং সক্রিয় হয়। and there are no windows, কোনো উইন্ডোজ থাকে না, এই মনাড গুলোর মধ্যে কিন্তু কোনো উইন্ডোজ থাকে না, গবাক্ষহীন হয়ে থাকে। একটা মনাড থেকে আরেকটা মনাডে না কোনো সংযোগ রক্ষা করা যায়, একটা মনাড থেকে আরেকটা মনাডে যেতে পারে, আবার তার থেকে আসতে পারে, এরকম কিন্তু কোনো কিছু হওয়ার চান্স থাকে না, কারণ সেগুলো কিন্তু তার মধ্যে কিন্তু কোনো উইন্ডো নেই বা গবাক্ষহীন, উইন্ডোলেস। ক্যারেক্টারিস্টিক্স অফ মনাডস, ওকে, ক্যারেক্টারিস্টিক্স অফ মনাডস, মনাডের ক্যারেক্টারিস্টিক্স বা বৈশিষ্ট্যগুলো কেমন? যেইটুকুনি বললাম সেইটুকুনি বলো, আগে তোমাদের বোঝা গেছে না? যেইটুকুনি বললাম সেইটুকুনি বলো, বোঝা গেছে না? মনাড গুলো কেমন, তারপরে আমি ক্যারেক্টারিস্টিক্সে আসবো। সবার বোঝা গেছে নাকি বলো? লিখতে পেরেছো যেইটুকুনি বললাম? সবাই লিখতে পেরেছো? দাঁড়াও একজন জয়েন করা, নাহলে কোনো কোশ্চেনের অ্যান্সার দিতে পারবে না কনসেপ্ট ক্লিয়ার না থাকলে। আরেকটা জিনিস একটু বলে নি, যেটা বলছিলাম যে প্রাচীন যে গ্রিক পরমাণুবাদীরা ছিলেন তারা কিন্তু বলেছিলেন যে পরমাণু হলো জগতের এবং যাবতীয় জড়বস্তুর মূল উপাদান, কিন্তু লাইবনিজের মতে কিন্তু জড় পরমাণু নয়, সেটা কিন্তু অসংখ্য চেতন পরমাণুই কিন্তু জগতের মূল উপাদান, এবং লাইবনিজের মতে কিন্তু সেগুলো আত্মসক্রিয়, নিজেই নিজের থেকে সক্রিয় থাকে, এবং যেটা কিন্তু বিস্তৃতিহীন, যা মৌলিক এবং স্পিরিচুয়াল। তোমাদের কোশ্চেন দেয় যে এই মনাড গুলো কিন্তু আত্মসক্রিয়, বিস্তৃতিহীন, মৌলিক, আধ্যাত্মিক সত্তা, স্পিরিচুয়াল, ঠিক আছে? এরপরে আমরা আসবো হচ্ছে ক্যারেক্টারিস্টিক্স অফ মনাডস। কি কি ক্যারেক্টারিস্টিক্স রয়েছে? সেলফ কমপ্লিট এন্ড উইন্ডোলেস, every monad is independent and windowless, and it undergoes change and the development by its own internal power, not through external influence. প্রতিটা মনাড কিন্তু স্বয়ং সম্পূর্ণ, এবং সেইগুলোর মধ্যে কিন্তু কোনো ছিদ্র থাকে না, এই মনাড গুলোর মধ্যে কোনো ছিদ্র দেখতে পারবে না, সেগুলো কিন্তু নিশ্ছিদ্র এবং গবাক্ষহীন হয়ে থাকে, উইন্ডোলেস। এবং প্রতিটা মনাড কিন্তু তার নিজের একটা শক্তি রয়েছে, এই মনাড গুলোর মধ্যে একটা আভ্যন্তরীণ শক্তি রয়েছে, এর ফলে কিন্তু সেই মনাড গুলো নিজের যে শক্তি রয়েছে সেই শক্তির দ্বারাই কিন্তু পরিবর্তিত হচ্ছে এবং বিবর্তিত হচ্ছে, নিজের পাওয়ার রয়েছে, কারোর দ্বারা হচ্ছে না, কারোর কোনো এক্সটার্নাল ইনফ্লুয়েন্সের দ্বারা হচ্ছে না, তার নিজের মধ্যে একটা ওন পাওয়ার রয়েছে। ফার্স্ট পয়েন্ট সবার বোঝা গেছে? সেলফ ইনকমপ্লিট এন্ড উইন্ডোলেস, ফার্স্ট ক্যারেক্টারিস্টিক্স বোঝা গেছে সবার? লিখতে পেরেছো সবাই? এরপরে যেটা আসছে ইটারনাল, মনাড গুলো হচ্ছে ইটারনাল। However, the finite monads may be created or destroyed by God through his miraculous power. এই
জায়গাটা দিয়ে তোমাদের কোশ্চেন দেয়, মিরাকিউলাস পাওয়ার। মনাড গুলো কিন্তু ইটারনাল, এই জায়গাটা একটু লিখে রাখবে, মিরাকিউলাস পাওয়ার। The finite monarchs may be created or the destroyed by God through his miraculous power. মনাড গুলো আমরা জেনেছিলাম যে এই মনাড গুলো কিন্তু নিত্য এবং শাশ্বত, এইগুলোকে কিন্তু আমরা সৃষ্টিও করতে পারি না, আমরা ধ্বংসও করতে পারি না। তবে তবে ঈশ্বর ঈশ্বর কিন্তু এই মনাড গুলোকে, তার যে একটা অলৌকিক শক্তি রয়েছে, ঈশ্বরের মধ্যে একটা অলৌকিক শক্তি রয়েছে, সেই শক্তির দ্বারা কিন্তু সেই ঈশ্বর, তো আমরা জানি ঈশ্বর হচ্ছে অসীম, তার মধ্যে কিন্তু সব রকম সবকিছু করার একটা পাওয়ার থাকে। আর এই মনাড গুলো কিন্তু সসীম, এটাও লেখো, মনাড গুলো কিন্তু সসীম। এই সসীম মনাডকে কিন্তু ঈশ্বর সৃষ্টি করতে পারে, আবার ধ্বংস করতে পারে, কারণ এই গডের মধ্যে একটা মিরাকিউলাস পাওয়ার রয়েছে। বোঝা গেছে? অ্যাকচুয়ালি কিন্তু মনাড গুলো, তোমরা কিন্তু আর ভেবো না যে মনাড গুলো অনিত্য, তাই জন্য সৃষ্টি এবং ধ্বংস রয়েছে। মনাড গুলো কিন্তু নিত্য, কিন্তু একমাত্র ঈশ্বর, তার একটা মিরাকুলাস পাওয়ার রয়েছে, এইটার জন্য তিনি এই পাওয়ারটার মাধ্যম দিয়ে কিন্তু এই মনাড গুলোকে ধ্বংস করতে পারে, ওকে, বা সৃষ্টিও করতে পারে। তারপরে আছে হচ্ছে constituents of the universe. The source of the universe is the infinite plurality of the spiritual atoms called monads. মনাড গুলো কিন্তু কি মেটাফিজিক্যাল পয়েন্টে রয়েছে, মানে এগুলো কিন্তু তাত্ত্বিক, কিন্তু এই মনাড গুলো কিন্তু অবিভাজ্য এবং বাস্তব উভয়। মনাড গুলোকে কিন্তু বিভাজ্য করা যায় না, ভাগ করা যায় না, এগুলো কিন্তু অবিভাজ্য। মনাড গুলো কিন্তু অবিভাজ্য, ইনডিভাইজেবল, ইনডিভাইজেবল এন্ড রিয়েল। তারপরে যে ক্যারেক্টারিস্টিক্সটা রয়েছে, ইনফিনাইট পাওয়ার অফ দ্য রিফ্লেকশনস, ইচ মনাড মিরর্স দ্য এন্টায়ার ইউনিভার্স উইদিন ইটসেলফ। কি বলছে এখানে, প্রতিটা মনাড কিন্তু একটা অনন্ত শক্তি সম্পূর্ণ, ইনফিনাইট পাওয়ার রয়েছে, এবং সেই মনাড গুলো কিন্তু তার নিজ ক্রিয়া নিজ ক্রিয়া করতে পারে। বলেছিলাম আগেই যে মনাড গুলো কিন্তু নিজের ক্রিয়ার মাধ্যম দিয়ে, নিজের ক্রিয়ার মাধ্যম দিয়ে কিন্তু সমগ্র যে জগৎ, সেই সমগ্র জগৎকে কিন্তু স্পষ্ট অথবা অস্পষ্ট ভাবে কিন্তু একটা নিজের মধ্যে রিফ্লেকশনস ঘটায়, প্রতিবিম্বিত করে। মিরর, একটা মিরর কি করে, একটা মিরর আমরা দেখতে পারি, আমার প্রতিচ্ছবিটা আমি দেখতে পারি, তাই তো, একটা প্রতিফলন ঘটায়। সেই মনাডও কিন্তু এরকমই একটা প্রতিফলন ঘটায়, ঠিক আছে, রিফ্লেকশনস দেয়। বোঝা গেছে 5 নম্বর পয়েন্টটা? শোনা যাচ্ছে না? অন্যদের একটু বলো তো, শোনা যাচ্ছে নাকি? আচ্ছা, আমার ভয়েস আসছে, একটু আমাকে বলো। ইন্টারনেটের জন্য কেউ একটু রেসপন্স করো তো, ভয়েস আসছে? তো আমরা যেটা পড়ছিলাম ক্যারেক্টারিস্টিক্স নিয়ে, আমার নেটের গন্ডগোলের জন্য একটু প্রবলেম হয়ে গেল।
তো লাস্টে যেটা বলেছিলাম হচ্ছে তোমরা কইটুকুনি অবধি শুনতে পেরেছিলে আমাকে একটুখানি বলো তো, মেটাফিজিক্যাল পয়েন্টস তোমরা শুনতে পেরেছিলে এইটুকুনি অবধি? আমাকে একটু বলো কেউ, মেটাফিজিক্যাল পয়েন্টস। সমস্যা, আবার জয়েন হতে পারছে না। এক মিনিট দাঁড়াও তো একটুখানি, কেউ জয়েন হতে পারছে না। মানসী, তুমি জয়েন হয়েছো? মানসী, আচ্ছা ঠিক আছে। যেটা বলছিলাম হচ্ছে মেটাফিজিক্যাল পয়েন্টস। Monarchs are metaphysical points, yet they are both indivisible and real. জগতের উৎসমূল হলো অসংখ্য চিত পরমাণু এবং লাইব্রেরি যাদের মনার্ক বলেছিলেন, এবং মনার্ক গুলো হচ্ছে কিন্তু আধিবিদ্যক বা তাত্ত্বিক, কিন্তু মনার্ক গুলো হচ্ছে অবিভাজ্য এবং বাস্তব উভয়। লিভিং মিরর্স অফ দ্য ইউনিভার্স, প্রতিটা মনার্ক কিন্তু অনন্ত শক্তি সম্পূর্ণ এবং তার নিজের মধ্যে একটা ক্রিয়া করার সামর্থ্য রয়েছে। প্রত্যেকটা মনার্ক কিন্তু ক্রিয়া করতে পারে। এই জন্য কিন্তু প্রত্যেকটা মনার্ক কিন্তু সমগ্র জগৎকে স্পষ্ট এবং অস্পষ্ট ভাবে কিন্তু নিজের মধ্যে প্রতিবিম্বিত করে, মানে একটা রিফ্লেকশন দেয়। এবং প্রতিটা মনার্ক কিন্তু এক একটা বিশ্ব দর্পণ, মিরর্স, লিভিং মিরর্স অফ দ্য ইউনিভার্স। প্রত্যেকটা মনার্ক কিন্তু এক একটি জীবন্ত বিশ্ব দর্পণ, এবং মনার্ক গুলো কিন্তু নিজের মধ্যে একটা ক্রিয়াশীলতার দ্বারা এই বাহ্য জগৎটা কিন্তু মনাদের অন্তরে প্রতিফলিত করে এবং প্রতিবিম্বিত হয়। এই বাহ্য জগৎটা মনার্ক নিজের মধ্যে ক্রিয়াশীলতার দ্বারা কিন্তু এই বাহ্য জগৎ কিন্তু মনাদের অন্তরে প্রতিফলিত এবং প্রতিবিম্বিত হয়। লিভিং মিরর্স অফ দ্য ইউনিভার্স, সোর্স অফ আইডিয়াস অ্যান্ড নলেজ। All ideas and knowledge are latent within the monarchs. বিশ্বের যে সকল ধারণা এবং জ্ঞান কিন্তু মনাদের মধ্যে নিহিত। কেউ কিছু বলছো? বিশ্বের সকল ধারণা এবং জ্ঞান কিন্তু এই মনাদের মধ্যেই রয়েছে। and individuality, এই মনাদ গুলো কিন্তু ব্যক্তিত্ব সম্পূর্ণ। each monarch possesses একটা individuality রয়েছে, তাদের মধ্যে একটা ব্যক্তিত্ব সম্পূর্ণ প্রত্যেকটা মনাদ। without extension, monarchs have no special extension. মনাদের কিন্তু কোনো পরিস্থিতি থাকতে পারে না, এই লাইনটা খাতায় নোট করে রাখো। monarchs have no special extension, সবাই লেখো monarchs have, কারণ শুধু নোটস এর থেকে আগে তোমাকে খাতায় নোটস করতে হবে। যত তুমি খাতায় লিখবে তোমার মেমোরিতে তত বেশি সেটা থাকবে যে খাতায় লিখেছিলাম আমি এই জায়গাটা। তাই জন্য কিন্তু নোটস পড়ার থেকে আমার মনে হয় সেগুলোকে খাতায় লিখে যদি তুমি পড়তে পারো তোমার মনে থাকবে যে তুমি এখানটা এরকম ভাবে লিখেছিলে। সো এই জায়গাটা লিখে নাও, monarchs have no special extension, মনাদের কিন্তু কোনো বিস্তৃতি থাকতে পারে না। কারণ যা বিস্তৃতি সম্পূর্ণ হয়, যেগুলোর মধ্যে বিস্তার থাকে সেইগুলোকে কিন্তু আমরা বিভাজ্য করতে পারি, ভাগ করতে পারি, কিন্তু যার বিস্তৃতি নেই সেগুলোকে ভাগ করা যায় না, এবং মনাড গুলোকে কিন্তু ভাগ করা যায় না। ওই জন্য মনাড গুলোকে যেহেতু ভাগ করা যায় না সেই জন্য কিন্তু মনাড গুলো কিন্তু বিস্তৃতিহীন, তার মধ্যে কিন্তু কোনো বিস্তৃতি নেই। ঠিক আছে? without extensions and tendency toward perfection, each monarch strives to progress to a higher state of clarity. সবসময় মনার্ক গুলো কিসের চেষ্টা করে? মনার্ক গুলো সবসময় চেষ্টা করে যে হায়ার স্তরে পৌঁছাতে, উন্নত অবস্থায়। কখনো চায় না যে আমি নিচু স্তরে চলে আসি, সবসময় টুওয়ার্ড পারফেকশন,
পারফেক্ট হতে চায়, সবসময় পারফেকশন চায়, মনাডগুলো নিজেদের মধ্যে সবসময় পারফেকশনটাই খোঁজে। ওকে, বলো ক্যারেক্টারিস্টিক্স নিয়ে কোনো ডাউট থাকলে আমাকে বলতে পারো। মনাডের কিন্তু এই কটা ক্যারেক্টারিস্টিক্স রয়েছে। কার কোনো ডাউট রয়েছে এখান থেকে? সবার ক্লিয়ার হয়েছে? ক্লিয়ার সবার? এরপরে আমরা আসবো হচ্ছে ক্লাসিফিকেশনস অফ মনার্কস। ক্লাসিফিকেশনস অফ মনার্কস, মনার্কস এর শ্রেণী বিভাগ। আচ্ছা ডলি, ডলি জয়েন হয়েছো? আচ্ছা, monadic শ্রেণী বিভাগ, classifications on the basis of the clarity and distinctness of perceptions. Monarchs are divided into 4 classes. মনাদের কিন্তু শ্রেণী বিভাগ রয়েছে প্রত্যক্ষণে স্পষ্টতা এবং প্রাঞ্জলতা। কোন মনাদে কিরকম পরিমাণে রয়েছে তার ভিত্তিতে কিন্তু আমার মনাদগুলোকে 4 ভাগে ভাগ করা হয়। কতগুলো ভাগে ভাগ করা হয়? এইটা দিয়ে কোশ্চেন আসে, 4টে ভাগে কিন্তু ভাগ করা হয়। আনকনসিয়াস মনার্কস, প্রথম যেটা রয়েছে অচেতন মনাড। These monarchs have activity but no clear consciousness. যে মনাদের স্বয়ংক্রিয়তা বা চেতনা কখনো জানা যায় না, মানে চেতনতাই নেই, যেই মনাদের কোনো চেতনতা প্রকাশিত হয় না, যেই মনাদগুলো আনকনসিয়াস মানে অচেতন, সেইগুলো কিন্তু সব থেকে নিম্ন স্তরের মনাদ, লোয়েস্ট টাইপ অফ মনাদ। যেমন মেটালস, স্টোনস, প্ল্যানেটস, গাছ। মেটালস মানে কি? কোনো ধাতব পদার্থ। এই মনাদগুলো কিন্তু লাইবনিজ সুপ্ত মনাদ বা অচেতন মনাদ বলেছে, ডরমেন্ট অর আনকনসিয়াস monads. Soul monads, above the unconscious level are the monads of animals possessing sensations and memory but lacking reason. এটা মানে কি? সোল মনাড বা আত্মা মনাড, বা যার মধ্যে কোনো চেতন রয়েছে, চেতনতা রয়েছে, চেতনতা রয়েছে। এই মনাড কিন্তু এই অচেতনের পরের স্তরে রয়েছে। অচেতন ফার্স্ট স্তরে রয়েছে, যার মধ্যে কোনো চেতনতা নেই, এবং তার পরের স্তরে কিন্তু রয়েছে এই চেতন মনাড। যেমন অ্যানিমেলস, অ্যানিমেলস এর মধ্যে কিন্তু এই চেতন মনাদ রয়েছে। এদের অনুভূতি এবং স্মৃতি শক্তি আছে, কিন্তু কোনো প্রজ্ঞা থাকে না। অনুভূতি করতে পারে এবং তাদের মধ্যে কিন্তু স্মৃতি শক্তিও থাকে, সেন্সেশন এন্ড মেমোরি থাকে, বাট ল্যাকিং রিজন। তাদের মধ্যে কোনো বুদ্ধি নেই। আমাদের মধ্যে যেমন একটা বুদ্ধি রয়েছে, আমরা বুদ্ধি দিয়ে বিচার বিবেচনা দিয়ে একটা কাজ করতে পারি, কিন্তু এই মনাদগুলোর মধ্যে কিন্তু সেটা থাকে না। যেমন অ্যানিমেলস, ইতর জীব, পশু পাখি। লাইবনিজ কিন্তু এই মনাদগুলোর নাম দিয়েছে সোল মনাড। তোমাদের কিন্তু এই উদাহরণগুলো দিয়ে কোনটা সোল মনাড, কোনটা আনকনসিয়াস মনাড, এই উদাহরণগুলো দিয়ে কোশ্চেন দেবে। এন্ড তারপর একটা রয়েছে হচ্ছে স্পিরিট অর সেলফ কনসিয়াস মনাডস। আত্মসচেতন মনাডস, at the highest level of the created beings are human monarchs. এই আত্মসচেতন মনাড কার মধ্যে রয়েছে? চেতনার। আমাদের মধ্যে কিন্তু সব থেকে বেশি চেতনতা রয়েছে মানুষের মধ্যে। চেতনার সর্বস্তরে রয়েছে কিন্তু এই মানুষ, হিউম্যান মনাডস। এবং এই মনাদের সক্রিয়তা কিন্তু খুব বেশি হয়, কারণ আমাদের মধ্যে কিন্তু আমরা কিন্তু বুদ্ধি রয়েছে, আমাদের মধ্যে স্মৃতি রয়েছে, আমরা প্রজ্ঞা বুদ্ধির অধিকারী। সেই জন্য লাইবনিজ কিন্তু এই মনাদের নাম দিয়েছে স্পিরিট মনাড। যেমন মানুষ, মানুষ কিন্তু উন্নত, সব থেকে বেশি উন্নত প্রাণী মানুষ। এই মানুষের মধ্যে কিন্তু এই স্পিরিট বা সেলফ কনসিয়াস মনাডস কিন্তু এই মানুষ। তারপরে হয়েছে গড মনাড। গড মনাড কি? খুব ইম্পর্টেন্ট, দ্য সুপ্রিম মনাড ইজ গড।
সর্বশ্রেষ্ঠ চিৎ অণু, সর্বশ্রেষ্ঠ মনাড কি? গড। খুব কোশ্চেন দেয়, লিখে নাও। The supreme monarch is God and God's perceptions are the clearest and most distinct. সর্বশ্রেষ্ঠ মনাড হলো ঈশ্বর এবং ঈশ্বরের প্রতীতি কিন্তু সব থেকে বেশি সুস্পষ্ট হয়। প্রতিটা মনাডের ধর্মকে সুস্পষ্টতর এবং একটা মনাড কোন আদর্শের দিকে, কোন এর দিকে যাবে সেইটা কিন্তু ঠিক করে দেয় এই গড। এবং মনাদের গতিপথ পরিচালিত করে কিন্তু এই গড। বোঝা গেছে? সর্বশ্রেষ্ঠ মনাড কিন্তু গড। এরপরে আরেকটা ইন্টারেস্টিং পার্ট পড়াবো। আমরা জানলাম যে মনাড গুলো হচ্ছে স্পিরিচুয়াল হয়, সেইগুলোকে দেখা যায় না, কারণ পরমাণু, একটা পরমাণুকে আমরা কিন্তু কখনো চোখে দেখতে পারি না, এতটাই সেটা সূক্ষ্ম হয়। এবং এটা কিন্তু একটা এক্সিস্টেন্ট রয়েছে এবং এটা রিয়েল। এবং স্পিরিচুয়াল অর্থে কিন্তু মনাড গুলো কিন্তু নন এক্সিস্টেন্ট বলছে, মানে মনাড গুলোকে কিন্তু দেখা যায় না, কিন্তু মনাড গুলোর কিন্তু অস্তিত্ব আছে। জড় পদার্থকে আমরা দেখতে পাই কারণ তারা একটা স্থান জায়গা জুড়ে রয়েছে, মানে একটা জায়গা জুড়ে রয়েছে বলেই এই জড় পদার্থকে আমরা কিন্তু দেখতে পাচ্ছি। কিন্তু এই অ্যাটমস, এই মনাড গুলো কিন্তু কোনো স্থান জুড়ে নেই, বিকজ দে আর স্পিরিচুয়াল অ্যাটমস। চেতনা তার মধ্যে আছে এবং কনসাসনেস তার মধ্যে রয়েছে। And the infinite numbers of monarchs are and qualitatively, এটা লেখো, the infinite number, এই জায়গাটা একটু লিখে নাও, the infinite numbers of monarchs are qualitatively unlike, so that no two monarchs are alike. Infinite monarch কিন্তু গুণগত দিক থেকে এক, এই মনাড গুলো কিন্তু গুণগত দিক থেকে এক এবং তার মধ্যে কোনো পার্থক্য থাকে না। এবং প্রত্যেকটা মনাডে দুটো ক্যারেক্টারিস্টিক্স রয়েছে, একটা কি পারসেপশন, আরেকটা কি অ্যাপিটাইট বা ক্ষুধাবৃত্তি। অ্যাপিটাইট বানানটা বলে দিচ্ছি, বা অ্যাপিটেশনসও লিখতে পারো, এইটা, এই বানানটা লেখো। প্রত্যেকটা মনাডে দুটো ক্যারেক্টারিস্টিক্স বা বৈশিষ্ট্য আছে, লিখে নাও। একটা হচ্ছে পারসেপশন বা প্রত্যক্ষণ, আরেকটা হচ্ছে অ্যাপিটাইট। And monarchs being spiritual have two important characteristics of perceptions and appetitions. By virtue of its perception, each monarch mirrors the whole infinity of the existence. যারা নিম্ন স্তরের মনাড তারা কিন্তু কম প্রত্যক্ষণ সম্পূর্ণ হয়, তাদের মধ্যে কম পারসেপশন আছে। আর যারা উচ্চ স্তরের মনাড তাদের মধ্যে কিন্তু একটা ক্লিয়ার পারসেপশন রয়েছে। এবং মনাডের মধ্যে কিন্তু এই ভাগটা পারসেপশনের উপর ডিপেন্ড করে থাকে বা প্রত্যক্ষণের উপর ডিপেন্ড করে থাকে। তাহলে সবচেয়ে নিম্ন ক্ষমতা সম্পন্ন যেই মনাডটা আর সবচেয়ে উচ্চ ক্ষমতা সম্পন্ন যেই মনাড রয়েছে, এই নিম্ন এবং উচ্চ এই দুটো মনাডের মধ্যে পার্থক্যটা কিন্তু কার উপর ডিপেন্ড করে থাকে? যদি কোশ্চেন দেয়, পারসেপশনের উপর ডিপেন্ড করে থাকে। মনে থাকবে, লিখে নাও, এই জায়গাটা লিখে নাও যে নিম্ন ক্ষমতা সম্পূর্ণ মনাড এবং উচ্চ ক্ষমতা সম্পূর্ণ মনাড, এদের মধ্যে পার্থক্য কিন্তু পারসেপশনের উপর ডিপেন্ড করে থাকে। যার পারসেপশন যত বেশি সে কিন্তু উচ্চতরের মধ্যে পড়বে, আর যার পারসেপশন যতটা কম হবে সে কিন্তু নিম্ন স্তরের মধ্যে পড়বে।
The more developed monad in the series has clear perceptions and the less developed monad has confused perceptions. যে ইনফিনাইট গ্রেডেশনস রয়েছে মনাড গুলোর মধ্যে একটা গ্রেডেশনস থাকে, ঠিক আছে? এই ইনফিনাইট গ্রেডেশন তার পারসেপশনের উপর ডিপেন্ড করে থাকে, যেটা সব সময় নিম্ন ক্ষমতা সম্পূর্ণ তার পারসেপশন কম হবে, এবং যেই মনাডটা উচ্চ ক্ষমতা সম্পূর্ণ তার পারসেপশনটা বেশি হবে, এবং পারসেপশনের উপর ডিপেন্ড করে একটা হায়ারার্কিক্যাল অর্ডার, মানে নিচ থেকে উপরের দিকে যাচ্ছে, এই গ্রেডেশনে থাকছে, মানে মনাড গুলো কিন্তু একটা গ্রেডেশনে থাকে নিচ থেকে উপরের দিকে, এবং তার প্রত্যক্ষণের ক্ষমতার উপর বেস করে হয় এটা। দুটো মনাড কিন্তু কখনো একই হতে পারে না, তারা কিন্তু প্রত্যক্ষণের ক্ষমতা অনুযায়ী মনাড গুলো কিন্তু এক হতে পারে না। কিসের ক্ষমতা অনুযায়ী? প্রত্যক্ষণের ক্ষমতা অনুযায়ী। Each in the same monad according to its own stages of development there are different degrees of perceptions. খুব ভালোভাবে ওয়াইএমএস এর বইটা এই জায়গাটা লেখা আছে, বিভিন্ন মনাডের মধ্যে পারসেপশনের একটা ডিগ্রিগত পার্থক্য থাকে, এবং ভেদটা হচ্ছে ডিগ্রিজ অফ পারসেপশনের উপর কিন্তু ডিপেন্ডেন্ট। এই মানে গ্রেডেশনটা কিন্তু একমাত্র কিসের উপর ডিপেন্ডেন্ট? এই পারসেপশনের উপর। এবং প্রত্যেকটা মনাডের মধ্যে আরেকটা জিনিস আছে, সেটা হলো কিন্তু এই অ্যাপিটেশনস বা ক্ষুধাবৃত্তি। প্রত্যেকটা মনাড কিন্তু আমি বলেছিলাম যে প্রত্যেকটা মনাড কিন্তু শক্তি রয়েছে প্রত্যেকটা মনাডের মধ্যে, because each monad is a force, therefore it has appetitions by virtue. আবার এখন প্রত্যেকটা মনাডের মধ্যে কিন্তু একটা ফোর্স রয়েছে, এবং এই যেটা বলেছিলাম যে প্রত্যেকটা মনাড এই পারসেপশনের ভিত্তিতে কিন্তু চেঞ্জ হয়, and less developed monad থেকে more developed monad এ উপনীত হতে চায়। প্রত্যেকটা মনাড সবথেকে কি চায়? যে নিজের মধ্যে একটা পারফেকশন খুঁজতে, পারফেকশনে আসতে, এবং লেস মনাড থেকে জড় পদার্থ তৈরি হয়, এবং তার যত সেটা যত মোর ডেভেলপড হয়, সেটা কিন্তু যেমন অ্যানিমেল, প্ল্যান্ট, হিউম্যান, গড, এই মনাড গুলো কিন্তু একত্রিত হয়ে একটা যৌগিক পদার্থ তৈরি করে, এবং এই জড় পদার্থ কিন্তু কম পারসেপশন সম্পূর্ণ হয়। অ্যানিমেল, প্ল্যান্ট, হিউম্যান, গড এগুলো কিন্তু নিম্ন স্তরে, এবং হাইয়েস্ট পারসেপশন, সবথেকে বেশি পারসেপশন যার মধ্যে রয়েছে তিনি হলেন কিন্তু ঈশ্বর বা গড। কোনো না কোনো ভাবে কিন্তু স্পিরিচুয়াল ফোর্স জগৎকে পরিচালনা করছে, এবং আমাদের মধ্যে কনসাসনেস যেই রয়েছে সেটা কিন্তু একটা অসীম ক্ষমতা, সেটার মধ্যে কিন্তু একটা অসীম ক্ষমতা রয়েছে, এবং সব পোটেনশিয়ালিটি কিন্তু সুপ্ত অবস্থায় থাকে। তাহলে সবচেয়ে যদি নিম্ন স্তরের মনাড হয় বা লোয়েস্ট অর ভেরি মার্স হয়, সেটা কিন্তু কি? সেটা কিন্তু হচ্ছে যেটা ইনঅর্গানিক বডিজ, অজৈব দেহ, ঠিক আছে? আর যদি সব থেকে মানে হাইয়েস্ট থাকে, হাইয়েস্ট মনাড, সেটা কিন্তু গড। এটা একটু লিখে নাও। এবং যেই মনাড গুলো তৈরি হচ্ছে এগুলো কিন্তু জড় বস্তুগুলো দিয়ে এই মনাড গুলো কিন্তু তৈরি হয়। এই জগতে কিন্তু এই জড় বস্তুগুলো যান্ত্রিক উপায়, মানে একটা মেকানিক্যাল উপায় কিন্তু কাজ করে। They may be said to be in profound or deep sleep. They may be said to be in profound or deep sleep, মানে তারা কিন্তু একটা গভীর নিদ্রামগ্ন অবস্থায় থাকে, এই জন্য কিন্তু তাদের প্রত্যক্ষণ ক্ষমতা সব থেকে বেশি অস্পষ্ট হয়। এই নিম্ন স্তরের মনাডগুলোর মধ্যে কিন্তু প্রত্যক্ষণ ক্ষমতা
যেই মনার যত বেশি স্পষ্ট প্রত্যক্ষণের বা পারসেপশনের অধিকারী সে হচ্ছে উচ্চ প্রত্যক্ষণের অধিকারী, আর যে মনার হচ্ছে নিম্ন প্রত্যক্ষণের অধিকারী সেটা কিন্তু লোয়ার স্তরের মনার, বা সেটাকে কিন্তু বলা হয় বেয়ার মনার, BARE। এবং মনাড গুলো কিন্তু একটা গ্রেডেশন অবস্থায় থাকে, নিচ থেকে উপরের দিকে একটা গ্রেডেশন অবস্থায় থাকে। তোমাদের এবার বলো যে মনাড সম্পর্কিত যেইটুকুনি আজকে বুঝিয়েছি পুরো ক্লিয়ার হয়েছে নাকি? মনাডের ক্যারেক্টারিস্টিক্স, মনাডের শ্রেণী বিভাগ এবং মনাডের যেই এই প্রত্যক্ষণ দুটো ক্যারেক্টারিস্টিক্স রয়েছে, একটা কি পারসেপশন আর একটা অ্যাপ্লিকেশন, একটা প্রত্যক্ষণ আর একটা ক্ষুধাবৃত্তি, এই দুটো কিন্তু মনাডের ক্যারেক্টারিস্টিক্স। বলো সবার ক্লিয়ার হয়েছে নাকি মনাড থেকে আজকে যেটুকুনি বুঝিয়েছি? হ্যাঁ হ্যাঁ বলো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আজকে লাইব্রেরিজের মনার তথ্য দিয়ে শুরু করেছি আমি। আমি রেকর্ডিং তোমায় দিয়ে দেবো, ঠিক আছে আজকে, তুমি দেখে নিও। ওকে, আচ্ছা ঠিক আছে। তারপরে আমি বলছি যে মনাডের যেটা আমি বোঝালাম সেটার উপর তোমাদের কোনো কোশ্চেন আছে নাকি, না থাকলে আমি পরের টপিকে যাব। সবাই ক্লিয়ার হয়েছে? আচ্ছা, এরপরে আমি আসবো হচ্ছে যেটা আমি বলছিলাম প্রি এস্টাবলিশড হারমোনি, পূর্ব প্রতিষ্ঠিত শৃঙ্খলা তত্ত্ব। তোমরা জানো যে এইটা দিয়ে কিন্তু তোমাদের অনেক রকমের কোশ্চেন আসে। পূর্ব প্রতিষ্ঠিত শৃঙ্খলা তত্ত্ব লাইবনিজের কিছু ফান্ডামেন্টাল প্রিন্সিপালস ছিল। লাইবনিজ তার আধিবিদ্যক যে মতবাদগুলো প্রকাশ করেছিল তার জিওমেট্রির মাধ্যম দিয়ে, এবং তার ফান্ডামেন্টাল প্রিন্সিপাল গুলো কিন্তু ম্যাথমেটিক্স থেকেই এসেছে। এবং টোটাল তিনটে ফান্ডামেন্টাল প্রিন্সিপাল গুলো কিন্তু তার
জগতের আকস্মিকতার কিন্তু কোনো যদৃচ্ছবাদ বা আকস্মিকতার কোনো স্থান নেই। এটা কিন্তু কন্টিনিউ, সবটা কিন্তু এটা কন্টিনিউ প্রসেসে চলছে। এটাকেই কিন্তু লাইবনিজ বলছে নিরবচ্ছিন্নতার নিয়ম বা ল অফ কন্টিনিউটি। This law of continuity from the highest to the lowest was established in the thoughts, and he was credited to believe that leaves were generated by the movements of points. অনেকগুলো পয়েন্টের মুভমেন্টের ফলে কিন্তু একটা লাইনের মতো তৈরি হয় এবং লাইনের মুভমেন্টের জন্য কিন্তু একটা সারফেস তৈরি হচ্ছে এবং সারফেসের মুভমেন্টের জন্য একটা সলিড বস্তু তৈরি হয়। সবটাই কিন্তু একটা কার্যকারণ নিয়মে অবস্থিত হচ্ছে। কোনো কিছুই কিন্তু এই প্রকৃতিতে আকস্মিক ভাবে ঘটে না, তার মধ্যে কিন্তু একটা কন্টিনিউয়াস প্রসেসে হয় সেটা। লাইবনিজ কিন্তু এটাই বলছেন যে এই জগতে যা কিছু হচ্ছে তার মধ্যে কিন্তু একটা কন্টিনিউটি রয়েছে, পরপর হচ্ছে জিনিসটা, ঠিক আছে? এই জিনিসটাকে কিন্তু বলছে লাইবনিজ ল অফ কন্টিনিউটি। ওকে, এরপরে আসছে হচ্ছে ল অফ ইন্ডিভিজুয়ালিটি বা স্বাতন্ত্র্যের নিয়ম। যেমন লজিক, লজিকে আমরা যেমন কি করি, লজিকে আমরা শিখেছি যে দুই তিনটে আশ্রয় বাক্য থেকে একটা সিদ্ধান্ত নিষ্কাশন করি, তাই তো? লজিকে তো আমরা এরকমই করে থাকি। যেমন 19 রুলস, 19 রুলস এর কিছু স্টেপ রয়েছে, সেই স্টেপ থেকে যখন লজিকে কোনো একটা স্টেপকে বাদ দিই, 45টা স্টেপ রয়েছে এবং সেখান থেকে 19 রুলস এর স্টেপ বাই স্টেপ করতে হয়, তোমরা জানোই। সেখান থেকে একটা স্টেপকে তুমি বাদ দিয়ে দিলে তুমি তখন কিন্তু করতে পারবে না। প্রত্যেকটা স্টেপ কিন্তু আমরা জানি ইকুয়ালি গুরুত্বপূর্ণ। কোনো একটা স্টেপকে বাদ দিয়ে আরেকটা জায়গায় তুমি যেতে পারবে না, তোমাকে কিন্তু ওই স্টেপটা করতে হবে। ম্যাথমেটিক্সেও সেরকম, বীজগণিতে আমরা দেখতে পাই যে কোনো স্টেপকে বাদ দিয়ে কোনোটা কিন্তু করা যায় না। তাহলে জগৎ